সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত এই সময়ে। সঙ্গে রয়েছে আমি টনি মাইকেল। আমরা সাধারণত এই আলোচনায় রাতের বেলা সমসাময়িক সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর এই আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন দুজন গুণী মানুষ। প্রথমেই রয়েছেন কৌশিক আহমেদ, লেখক, গবেষক এবং কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য এনপিএ। কৌশিক ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রেজাউর রহমান লেনিন, অ্যাক্টিভিস্ট, একাডেমিক, মানবাধিকার কর্মী। লেনিন ভাই, আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের শোতে। শুরুতেই ঠিক এই সময়ে, ঠিক এই মুহূর্তে আমরা যদি বলি যে আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা অবজার্ভ করছিলাম গত কিছু সময় ধরে বা কিছু দিন ধরে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন। এবং আমরা জানি যে এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা বিরাট বড় পট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক পট পরিবর্তন। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এবং তাদের সরকার গঠন। তো এই প্রসঙ্গ দিয়েই একেবারে শুরু করতে যদি চাই, প্রথমে কৌশিক ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করছেন এই পট পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং অনাগত ভবিষ্যৎ কি ধরনের কি ইম্প্যাক্ট, কি প্রভাব পড়তে পারে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ টনি মাইকেল, এবং যারা শুনছেন দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতির সাথে পশ্চিমবঙ্গের রাজনীতির তো একটা সম্পর্ক অথবা ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার আছে। যেহেতু আমরা জাতিগোষ্ঠী হিসেবে আমরা যদি বলি নৃতাত্ত্বিক জায়গা থেকে, তা আমরা তো একই ভাষা, একই সংস্কৃতি, মানে সেই অর্থে, বড় অর্থে। কিন্তু বাংলাদেশের রাজনীতি যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে উপরে ক্রিয়া বা প্রতিক্রিয়া তৈরি করে, একই ঘটনাটা পশ্চিমবঙ্গের রাজনীতিও বাংলাদেশের উপরে করে। বিশেষ করে বিজেপির এই বিজয়, ধরেন 15 বছর মমতা ক্ষমতায় ছিল, বিজেপি প্যান ইন্ডিয়ান যে মানে একটা জাতীয় রাজনীতিতে বিজেপি এখন হচ্ছে সরকার গঠন করছে, সরকারে আছে অনেক দিন যাবৎ। এবং সেখানে লাস্ট ইলেকশনে যদি আমরা দেখি, বিজেপির কিন্তু সিট সংখ্যা কমেছে এবং অনেক জায়গাতেই তাদের ধারণা হচ্ছে যে অন্য প্রতিদ্বন্দ্বীরা কংগ্রেস থেকে শুরু করে তারা হয়তো ভালো করবে এবং সামনের জাতীয় নির্বাচনে হয়তো তারা ক্ষমতায় আসবে। ঠিক এই পরন্ত বেলায় বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। একটা সময় বলা হতো যে হোয়াট ইন্ডিয়া থিংকস টুডে, ওয়েস্ট বেঙ্গল থিংকস ইয়েস্টারডে, মানে এরকম কথাটা, যে আজকে ওয়েস্ট বেঙ্গল যেটা ভাবে এ বাকি ইন্ডিয়া পরে ভাবে। কিন্তু পার্টিকুলারলি এই সময় আমরা এসে দেখলাম বাকি যে সমস্ত প্রভিন্স বা স্টেটগুলোতে যেখানে বিজেপির সময়টা শেষ হয়ে আসতেছে অথবা এতদিন ক্ষমতায় ছিল, বোঝাই যাচ্ছে যে সেখানে এই মুহূর্তে আসতো হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং এর সাথে আমার মনে হয় কি বাংলাদেশের পলিটিক্সে, বিশেষ করে লাস্ট ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, আপনারা জানেন যে ট্যুরিস্ট ভ্রমণের যে আগে যে সহজ একটা ব্যাপার ছিল, সেটা এখন নাই। মানুষজন সেখানে চিকিৎসার জন্য যেতে পারে না। এমন একটা হোস্টাইল সিচুয়েশনে দুইটা রাষ্ট্রের, দুইটা বাঙালির দুইটা অংশের মধ্যে, সেই জায়গাতে এই বিষয়টা এই নির্বাচনের উপরে একটা প্রভাব থাকতে পারে। এবং এই বিজয়ের পরে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশেও একটা ডানপন্থী পলিটিক্সের উত্থান ঘটেছে, তো সেটাতেও প্রভাব পড়তে পারে। ওকে, এই প্রসঙ্গে থ্যাংক ইউ কৌশিক ভাই, আপনি একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করলেন বা একটা প্রিলুড দেওয়ার চেষ্টা করলেন। আমি এই প্রসঙ্গে একটু শুনতে চাইবো লেলিন ভাইয়ের কাছ থেকে যে লেলিন ভাই, আপনি কি ফিল করছেন এই মুহূর্তে? একটা দুর্গতিপূর্ণ অবস্থা বাংলাদেশের জন্য ভারত রাষ্ট্রের যে পরম্পরায় রাজ্য ব্যবস্থাপনায় যারাই যখন ক্ষমতায় ছিল, সেটা মমতা হোক আর বিজেপি হোক, বাংলাদেশের জন্য সেটা পশ্চিমবঙ্গের যিনি ক্ষমতায় ছিল বিধানসভায়, এটা বিধানসভা নির্বাচন, তো সেটা বাংলাদেশের জন্য খুবই দুর্গতিপূর্ণ অবস্থা 3-4টা কারণে। প্রথম বিষয়টা হলো তিস্তা এবং গঙ্গা বন্টন চুক্তির একটা বিষয় আছে, যেটা নিয়ে বাংলাদেশ বহুদিন যাবৎ আসলে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। এবং সেখানে ধারণা করা হচ্ছিল যে মমতা কিছুটা হলেও বাংলাদেশের নাগরিকদের পক্ষে বিভিন্ন সময় বিগত 15 বছরে
সে পক্ষে কিছু কথাবার্তাও বলেছে এবং বিপক্ষেও কথা বলেছে। কিন্তু এখন যেহেতু সেন্ট্রালে কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে এবং এই পশ্চিমবঙ্গেও বিজেপি আছে, তো এই পুরো তিস্তা বন্টন চুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে কেন্দ্রীয় সরকার, যেটা হিন্দুত্ববাদী রাষ্ট্রের ধারক বাহক হিসেবে বিজেপি এখন আছে, তারা যেভাবে চিন্তা করবে তার উপরে নির্ভর করছে। এবং এটা আবার অনেকে ইতিবাচকভাবেও দেখতে পারেন, বিজেপির সাথে বর্তমান সময়ে বিগত 10-12 বছরের সম্পর্কে কেমন করে আসলে বাংলাদেশ তৈরি হয়েছে। দ্বিতীয় বিষয়টা আমি যেটা মনে করি সেটা হলো সীমান্তে যে সংঘাত, সীমান্তে যেই ধরনের সংঘাত নয়, সীমান্তে যে মানবতা বিরোধী অপরাধ ভারত রাষ্ট্র করছে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে, এমনকি ভারতের নাগরিকদের বিরুদ্ধেও, সেটাও একটা ভয়াবহতার জায়গায় যাবে। কারণটা হলো আমি প্রায় গত নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 4 মাসে 56টা বাংলাদেশের যে থানা, সীমান্তবর্তী থানা, সেখানে আমি নিজে গিয়েছি, যেটাকে ওদের চোখে পুশ ব্যাক বলেছে, আমাদের এখানে পুশ ইন, বা ভারতের চোখেও পুশ ইন করা হয়েছে, দুইভাই বলা যেতে পারে। সেই জায়গাটা থেকে আমি যেটা দেখতেছি যে ওরা ইন দ্য নেম অফ চোরাচালান, দুর্নীতি, এগুলো বন্ধ করার ক্ষেত্রে সেখানে আসলে কাঁটাতারের বেড়া অলরেডি এসেছে এবং কিছু জায়গা এখনও হয় নাই। সেখানে বলা হচ্ছে সাপ এবং কুমির ছাড়া হবে যদি পানিবাহিত জায়গা হয়। তো সীমান্তেও যদি সিলগালা করার চেষ্টা করা হয় এবং যে ট্রেডের যে সুযোগটা ছিল, সেটা আমাদের এখানেও আলাপ হয়েছে যে ট্রেডের সুযোগ আবার পুনরায় সুযোগ করার খুব সম্ভাবনা নাই, যেটা ছোট ছোট মার্কেটের মতন যেটা ছিল। এবং সেখানকার একটা বৃহত্তর অংশের জনগোষ্ঠী আসলে এই ছোট ছোট ব্যবসা, যেটাকে আমরা চোরাচালান বলি, এই ব্যবসার সাথে যুক্ত ছিল। এবং সীমান্তে যে মানবতা বিরোধী অপরাধ, যেটা খুন হচ্ছে, গুম করে নিয়ে যে ওখানে রাখা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের, এবং নির্যাতন নিপীড়ন সেখানে সীমান্তে যেটা চলে, সেটা আরও ভয়াবহতার রূপ নিবে বলে আমার ধারণা। 3 নম্বর বিষয়টা যেটা হলো এই ট্রেড ডিফিসিয়েন্সি যেটা আছে, সেটা আসলে কেমন করে আমরা ঠিক করব, সেটা নিয়েও আসলে এখন খুব বিস্তারিত কোনো বোঝাপড়া বা নতুন নির্বাচিত সরকার আসার পরে আলাপ আলোচনা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও আপনার কানেক্টিভিটি রোডের যেই ডায়নামিক্সটা আছে, সেটা আসলে কেমন করে আবার নতুন করে পুনর্নির্ণয়ন হবে, পুনর্বিবেচনা করবে কিনা বিজেপি সরকার এখন বাস্তবতায়, সেটা আসলে নির্ভর করতেছে সম্পূর্ণভাবে এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি ক্ষমতায় আসার কারণে। এখন এই সারাও সীমান্তে যেই মানে কানেক্টিভিটি রোড বলেন বা সীমান্ত হত্যা বলেন, তিস্তা গঙ্গা চুক্তি সংক্রান্ত বিষয় বলেন, তার বাইরেও বাংলাদেশের বিষয়টা ভারত রাষ্ট্র কেমন করে বুঝবে, একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বুঝবার চেষ্টা করবে কি না, এবং সেখানে কোনো রকম মানবতা বিরোধী অপরাধ হবে না, এরকম বাস্তবতার মধ্যে একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত থাকতে চায় কিনা বাংলাদেশের সাথে, সেই বিষয়গুলো নিয়েও আসলে ভাবনার বিষয় আছে। কেননা এখন পর্যন্ত যে আচরণ, শুভেন্দু অধিকারী অলরেডি ভয়াবহ একটা বিবৃতি দিয়েছেন কিছুক্ষণ আগে। তিনি বলেছেন বাংলাদেশে মানবতা বিরোধী আইনে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা একজন বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি এখনও বাংলাদেশের বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী। উনি বৈধতার বিষয়টা যে জায়গা থেকে শুভেন্দ্র বুঝতে পারছেন না, সেটা হলো বৈধতা শুধু নির্বাচনের মধ্য দিয়ে হয় না, বৈধতা হতে হয় জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ যদি থাকে এবং জনগণ যদি তার শাসনামলে বেসিক ফান্ডামেন্টাল রাইটস, মানবাধিকারের জায়গাগুলো যদি পেয়ে থাকে, তাইলেই সেটা এক ধরনের বৈধতা তৈরি হয়, নৈতিক বৈধতা। আইনগত বৈধতা দিয়ে এবং সেটা রিগিং করা যায়, সেটা রিগ করেছে বলেই আমরা দেখেছি বিগত 3টে ইলেকশনে। এবং সেইটার মধ্য দিয়ে এই সম্প্রসারণবাদী যে রাষ্ট্র, তার মধ্যে পশ্চিমবঙ্গের যে বিধানসভার প্রধান হবেন, মুখ্যমন্ত্রী হবেন, তিনি আসলে বলছেন যে শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে ফিরবেন। আমরা চাই তাকে ফেরত চাই, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, এবং একই সাথে একটা রায় তার বিরুদ্ধে গিয়েছে, তিনি লিগ্যাল ট্রায়াল ফেস করুন। সেই রায় নিয়ে প্রশ্ন করতে পারবো, সংস্কারের প্রশ্ন, সংশোধনের প্রশ্ন, বিপ্লবের প্রশ্ন, গণ অভ্যুত্থানের প্রশ্ন, এবং স্মৃতি বিস্মৃতির যেই রাজনীতি আমাদের এখানে আছে, সেটা নিয়ে আমরা নানান আলাপ আলোচনা করতে পারবো।
কিন্তু এরকম একটা কমেন্ট যিনি করছেন, যাদের সম্পর্কে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এখন আছে, এবং একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং রায়প্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছেন বা একরকম কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালু রেখেছেন, তার পক্ষে প্রথম দিনই কথা বলাটা ভয়ানক, ভয়াবহ, এবং তা নিঃসন্দেহে একটা চেয়ার লিডারের ভূমিকায় শুভেন্দ্র অধিকারী এখন আছেন। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি মানবতা বিরোধী অপরাধের চেয়ার লিডার হিসেবে আমরা তাকে দেখতে পাচ্ছি। এটা এই প্রসঙ্গে যদি আমি একটু কৌশিক ভাইয়ের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে লেলিন ভাই যেটা বললেন সেটি প্রেক্ষাপট অনুযায়ী তিস্তা চুক্তি ন্যারেটিভ এবং অ্যাট দ্য সেম ডিসিশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্রস বর্ডার টেনশন, এবং তার উপরে আবার প্রথম দিনেই এই ধরনের একটা মনে করিয়ে দেওয়া যে ওকে, আমরা পলিটিক্যালি তো শেখ হাসিনাকে আমরা সাপোর্ট দিয়েছি এবং আমরা ওনাকে রাখছি, এই জায়গাটাকে ন্যারেটিভটাকে আবার দেওয়া। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা যদি বলি যে পররাষ্ট্র নীতি বিষয়ক বিষয়গুলো তো আসলে দিল্লি থেকেই পরিচালিত হয়, এবং সেই অর্থে বিজেপি আগে থেকেই সেটা পরিচালিত করে আসছে। এবং এই রিসেন্ট যে ক্রাইসিস তেল নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে যেই সাপোর্ট আমরা দেখতে পেলাম এই দুই দলের মধ্যে, এবং দুটি রাষ্ট্রীয় সফর পররাষ্ট্রমন্ত্রীর এবং তাদের প্রতিনিধিদের, আপনি কি আসলে এই পরিমাণ থ্রেট ফিল বা এই ধরনের এই মেসেজ বা এই ন্যারেটিভটাকে কতটা বিপদের মনে করেন, পার্টিকুলারলি বিএনপি সরকারের জন্যে? আমার কাছে মানে পুরো বিষয়টা যদি আমি পলিটিক্যালি দেখি, আমাদের বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এগুলোকে কিভাবে রিড করে ইন্ডিয়ার সাথে সম্পর্কের জায়গাটা, তাহলে খুবই পরস্পর বিরোধী কিন্তু কিছু বিষয় দেখা যায়। যেমন একই সাথে আমাদের ট্রেড রিলেশন আছে, কূটনীতিক রিলেশন আছে, আবার একই সাথে হচ্ছে ওই একই দল, একই রাজনৈতিক দল একটা ইন্ডিয়া বিরোধী অবস্থান খুব সোচ্চারভাবে বলে, এবং যে রাজনৈতিক দল বা ক্ষমতাসীন যারা, তারাও ট্রেড করছেন, পররাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের জায়গাটাতে খুব মানে উষ্ণ আলোচনা চলছে, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে বা রাজনৈতিক সভা সমিতিতে বেশ কথা বলেন। এটা একটা পলিটিক্যাল জায়গা, ডায়ালগের জায়গা, যেটা দুই পক্ষই শুধুই পলিটিক্যাল হাওয়া গরম রাখবার একটা কৌশল, যে আমার যখন প্রয়োজন হলো আমি এই ন্যারেটিভটাকে নিয়ে আসলাম, সো দ্যাট আমার যেহেতু আমার টার্গেট অডিয়েন্স আমার ভোটার বা আমার সাপোর্টার এই ন্যারেটিভ পছন্দ করে। একদমই, কারণ হচ্ছে যে পলিটিক্যালি খুব মুখরোচক কথা, একেবারে পুরো বেসলেস কথা বলারও পলিটিক্সের এটা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্র থেকে বিজেপি বাংলাদেশে এই ইন্টারিম সরকারের সময়, বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর থেকে যে প্রভাবটা তৈরি করতে পেরেছিল, বিজেপি এখন এসে আসার পরে, পশ্চিমবঙ্গে আসার পরে, সেইটার একটা সলিড গ্রাউন্ড বা সাপোর্ট সে পশ্চিমবঙ্গ থেকে পাবে, যেটা হয়তো মমতার সময় সে পাচ্ছিল না। সো এই পুরো বিষয়টা যেমন হচ্ছে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে আশ্রয় দেওয়ার মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের সাথে এক ধরনের সম্পর্কের জায়গাটা তৈরি করেছে, এমন যে তার হাতে কিছু একটা আছে, সে ট্রেড করতে পারে, সে চাপ তৈরি করতে পারে। এখন এই যে চাপ তৈরি করার বিষয়টা, সেটার প্রয়োজনীয়তা ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য প্রয়োজন আছে, ক্ষমতাসীন দলের জন্য, কিন্তু একই সাথে বাংলাদেশের ক্ষেত্রে আমাদেরও একটা সুযোগ আছে এই পুরো ট্রেড ডিলিং অথবা ধরেন এই যে কূটনৈতিক ডিলিং এর ক্ষেত্রে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, এই দুই জনগোষ্ঠী কিভাবে বিষয়টা দেখছে। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আর পশ্চিমবঙ্গ হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, কাজেই দুইটাতে এক ধরনের সেন্টিমেন্ট থাকা সম্ভব। একটা জায়গাতে যদি যে জনগোষ্ঠীর মানুষ আক্রান্ত হয়, তার সাথে আত্মীয়তা বোধ করে তার পার্শ্ববর্তী দেশের ওই জনগোষ্ঠী। এইভাবেই বাংলাদেশে এবং ভারতের সম্পর্কগুলোতে সবসময় একটা এই ধরনের সম্পর্কের জায়গা ছিল। যখন বিপদ হয়েছে, যখন বাংলাদেশ ৭১ থেকে শুরু, সে সময় আমাদের দেশের মানুষকে যেভাবে তারা সমর্থন দিয়েছে, তারা সাহায্য করেছে, এখান থেকে প্রচুর হিন্দু পরিবার আমরা জানি সেই ৪৭ সালের পর থেকে এখনও ইন্ডিয়াতে যাচ্ছে, এবং এই সংখ্যাটা কখনো কিন্তু কমছে না, যাওয়ার পরিমাণটা কমছে না। আবার একইভাবে আমরা জানি ৪৭-এর পর থেকে প্রচুর মানুষ সম্পত্তি আদান প্রদানের মাধ্যমে, অদল বদল করার মাধ্যমে এখানে বাংলাদেশে আসছে, ওখানকার মুসলিম বাঙালিরা,
এবং আমরা জানি কয়েকটা জেলাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল আছে, সেখানে যখন মুসলিমরা যখন বিপদে পড়ে সীমান্তবর্তী অঞ্চলে এই সমস্ত জায়গাতে বাংলাদেশের, তারা হচ্ছে সমর্থন জানায়, তারা হচ্ছে সহানুভূতি জানায়। আবার বাংলাদেশে যখন হিন্দুরা বিপদে পড়ে তখন পশ্চিমবঙ্গের বাঙালিরাও এটাকে, এখন গুজব রটনা এই দুই পক্ষেই আছে। এই বিষয়টাকে ফুয়েলিং করা, পলিটিক্সের বাইরের যে রিয়েল অবস্থান থেকে দেখা, সেটা কে করবে? কোনো পলিটিক্যাল পার্টি এটা করে না। সে পলিটিক্যাল পার্টিগুলোর এই পজিশনগুলো থাকে তার পক্ষে যে ন্যারেটিভসগুলোকে তৈরি করতে পারে। বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির এই মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির এই জায়গাটাকে এইভাবে দেখে না। সো বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের কোন পলিটিক্সটা এই জায়গাটাকে নিরপেক্ষ জায়গা থেকে পলিটিক্যালি দুই জনগোষ্ঠীর মধ্যে সহাবস্থানের ভিত্তিতে ট্রেড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সে যেন শান্তিপূর্ণভাবে বাস করতে পারে, একটা দেশ আর একটা দেশের সাথে সম্মানের সাথে ডিল করতে পারে। আমরা এখানে আমরা স্টেট না, আমরা ইন্ডিয়ার একটা স্টেট না, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই যে সম্পর্কের যে জায়গাটা, এইটা তৈরি করা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেইটা এই বায়বীয় যে কনফ্লিক্ট এবং নানা ধরনের ন্যারেটিভসগুলো দেয়, এটা দিয়ে সেটা সম্ভব না। আমি এই প্রসঙ্গে আবারও ফিরবো আপনার কাছে যে একটি নিউট্রাল রাজনৈতিক প্রেক্ষাপট আদৌ আমাদের এখানে স্ট্যাবলিশ করা সম্ভব কিনা, যেহেতু আপনি নিজে একটি দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বাট আমি ছোট্ট করে ব্রেকে যাবার আগে এই প্রেক্ষাপটে আমি লেনিন ভাইয়ের কাছে জানতে চাইবো যে রোহিঙ্গা ক্রাইসিস বা মায়ানমারের সাথে বাংলাদেশের যে আরেকটা টেনশন, এইটা কতটা ইম্প্যাক্টেড হতে পারে বলে আপনার মনে হয়? খুব সংক্ষেপে বলবেন। এটা আরো বাজেভাবে ইম্প্যাক্টেড হবে, এবং বাংলাদেশের সাথে আসলে মায়ানমার বলে যে রাষ্ট্রের কথা আপনি বলছেন, তার সীমান্ত আসলে অলরেডি পরিবর্তিত হয়ে গেছে। বুঝতে হবে যে এখন যেই আরাকান রাষ্ট্র বলে যে রাষ্ট্রটা ছিল, সেই রাষ্ট্রটা পুরোপুরি আরাকান আর্মির দখলে, প্রায় 90% বেশি ভূমি আরাকান আর্মির দখলে, এবং সেখানের অ্যাবসলুট কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল লুজ করেছে মিয়ানমার রাষ্ট্রের, এবং মিয়ানমার রাষ্ট্রের জান্তা রাষ্ট্র, মানে জান্তা সরকার। এখন এর কিছুদিন আগে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়েও আসলে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। পশ্চিমবঙ্গ নির্বাচন, তার ফলাফল এবং বাংলাদেশের ভূ রাজনীতিতে তার প্রভাব, এবং ঠিক ব্রেকে যাবার আগে যেই প্রসঙ্গটা নিয়ে আমরা আলাপ করছিলাম, আমরা ফিরে যাব সেই প্রসঙ্গে যে এই নির্বাচন, তার ফল এবং বিজেপি সরকার গঠন আমাদের সীমান্তবর্তী যে সম্পর্ক, এবং বিশেষ করে আমরা প্রশ্ন করছিলাম, জানতে চাচ্ছিলাম যে রোহিঙ্গা ক্রাইসিস যেটা আমরা এই মুহূর্তে একটা সার্টেন টাইম ধরে, একটা দীর্ঘ সময় ধরে আমরা বহন করে আসছি, এইখানে কি ইম্প্যাক্ট পড়তে পারে? লেলিন ভাই, আপনি বলছিলেন। জি, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র নিজে গণহত্যার মধ্য দিয়ে শিকার হয়েছে, এবং সে আসলে গণহত্যার শিকার আরেকটা জনগোষ্ঠীকে তারা আশ্রয় দিচ্ছে, এবং সেই জনগোষ্ঠীর সাথে আসলে বাংলাদেশ অ্যাজ এ সার্ভাইভিং জেনোসাইড রাষ্ট্র হিসেবে সে আসলে কালচারাল জেনোসাইড রোহিঙ্গাদের বিরুদ্ধে করছে। এখন আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ মিয়ানমারের সম্পর্ক যদি দেখতে চান বিধানসভা নির্বাচন দিয়ে, এটা খুব হয়তো পরিষ্কার বোঝা যাবে না, কেননা কেন্দ্রীয় সরকারের ভারতের যে চিন্তাভাবনা রাষ্ট্রের বিজেপি ক্ষমতা থাকার পর থেকে, তো সেটার খুব বেশি মানে ব্রডার ইম্প্যাক্ট হয়তো এই বিধানসভা নির্বাচন দিয়ে বোঝা যাবে না। কিন্তু বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্কের একটা গুণগত পরিবর্তন হলো যে আরাকান আর্মি প্রায় 90% বেশি সংখ্যক ভূমি দখল করে ফেলেছে। প্যালেতোয়া বলে একটা জায়গা আছে, সেটা যখন আরাকান আর্মি সম্পূর্ণভাবে মানে দখলটা নিল, তখন থেকেই ভারতের সাথে সম্পর্কটা আছে। এবং কালাদান যেই প্রজেক্ট, মাল্টি মডেল প্রজেক্ট যেটা, সেই প্রজেক্টে বাংলাদেশ, ভারত, চায়না এরা সবাই একসাথে জড়িত, এবং একই সাথে মিয়ানমারের রাষ্ট্রের জান্তা জড়িত ছিল, এখন এটা আরাকান আর্মির হাতে। তো বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হলো যে সে এখন মায়ানমার রাষ্ট্রের সাথে তার কূটনৈতিক সম্পর্কটা অপেক্ষা করার, এবং তারা নজর রাখছেন। এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি এর আগে নিরাপত্তা বিশ্লেষক ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তিনি যে এই ধরনের ভয়াবহ বক্তব্য এই গণহত্যার শিকার রোহিঙ্গা কমিউনিটি সম্পর্কে দিয়েছেন, সেগুলো খুবই ভয়াবহ ছিল। এখন সেই জায়গায় যদি উনি এখনও থেকে থাকেন আরাকান আর্মিকে চিন্তা করে, কেন আরাকান আর্মি আসলে সেকেন্ড টায়ারের যে জেনোসাইডটা রোহিঙ্গাদের সাথে করা হয়েছে সেটা করেছে, তার মানে আপনার
বাংলাদেশ রাষ্ট্র একটা জেনোসাইড সার্ভাইভিং রাষ্ট্র হিসেবে দুটো সীমান্তে দুটো বড় বড় রাষ্ট্রকে পাচ্ছে, মিয়ানমারের যারা গণহত্যা করছে রোহিঙ্গাদের সাথে, এবং একই সাথে ভারত যে তার নিজের জনগোষ্ঠীর সাথে তারা যখন 47-এ স্বাধীন হয়েছে তারপর থেকে গণহত্যা চালাচ্ছে, মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে, সেভেন সিস্টার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে তাদের। তো আপনি সেই জায়গা থেকে ধরেন আপনার মাঝে মাঝে জেলেদেরকে নাফ নদী থেকে ধরে নিয়ে যায়, প্রায় 100 জেলে এর উপরে হবে, প্রায় 200-র কাছাকাছি, আমি যত লাস্ট হিসাব রেখেছিলাম, তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এই অপহরণের খবর আসে পত্রিকায় বা প্রচার মাধ্যমে, কিন্তু কতজন ফিরেছেন তার কোনো খবর আসে না। কতজন মারা গেছেন, কতজন সেখানে মাইনের বোমের শিকার হয়েছেন, পা উড়ে গেছে রোহিঙ্গাদের কমিউনিটির, সেগুলোর কোনো হিসাব আমাদের এখানে নাই। তো এই অপেক্ষমান কূটনীতি এবং খুব কাছাকাছিভাবে তারা নজর রাখছেন, এই নজরদারি এবং অপেক্ষমান কূটনীতি বাংলাদেশকে কতটুকু স্বাধীনভাবে চর্চা করতে দিবে অ্যাজ এ জেনোসাইড সার্ভাইভিং স্টেট আকারে, এবং একমাত্র রাষ্ট্র সাউথ এশিয়ার যে তার রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, সেই রাষ্ট্র আসলে কতটুকু তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে সঠিকভাবে, এটা আমি আসলে শিওর না। আমি যদি এই প্রসঙ্গে ছোট্ট করে আপনাকে কাছে জানতে চাই যে ধরে নিলাম যে এই বিষয়গুলো আগের আওয়ামী লীগ সরকারের সময়ে আওয়ামী লীগ যেহেতু ইন্ডিয়াকে তার গুড ফ্রেন্ড ক্যাটাগরিতে রেখেছে, ধরে নিলাম ওই সময় এই জায়গাগুলোকে তারা উপেক্ষা, ওভারলুকড করা, অথবা এইটাকে ওকে নিউজ হয়েছে কিন্তু এটাকে ভুলে যাও, প্যারাসিটামল ফরম্যাটে ফেললো। কিন্তু আজকের একজন মানবাধিকার কর্মী হিসেবে নতুন যেই সরকার বা আমরা এখন দেখতে পাই, তার কাছ থেকে তাহলে প্রত্যাশাটা কি? না, এখানে আমার তাদের কাছেও খুব বিশেষভাবে আলাদা করে প্রত্যাশা নাই, কেননা প্রথম অধিবেশন প্রায় 50 দিন বিরতি সহ 50 দিন চলেছে। সেখানে পার্টিকুলারলি রোহিঙ্গা শরণার্থীদেরকে নিয়ে খুব স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে, সেটা হলো তাদেরকে প্রত্যাবর্তন করা হবে, এবং তারা বলেছে এটা একটা হিউম্যান রাইটস রেসপেক্ট করবে, ডিগনিফাইড অবস্থায় করবে। এগুলো সব খুবই বস্তা কমন কথা। হ্যাঁ, এটা তো আমরা এই কমন কথা হাসিনার আমলেও যেটা ছিল সেই এইখানে তাই শুনছি। ডক্টর ইউনূস বলেছেন যে ঈদ পালন করবে তারা ওখানে ওই দেশে গিয়ে, কাজে সেগুলো তো আমরা অনেকদিন ধরে শুনছি। ইউনূস সাহেব বেঁচে যাবেন কেননা উনি বলেন নাই কোন ঈদ, কোরবানির ঈদ বলেছেন, কোরবানির ঈদ প্রতি বছর একবার করে আসবে, তো এটা বোঝা যাচ্ছে। কিন্তু ইস্যুটা হলো এই যে গুণগত কোনো পরিবর্তন হলো না, বিএনপি সরকারের যে আলোচনা বা এখনকার যে সংসদে যে আলোচনা, এবং সেখানে এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, তারা কোনো গুণগত পরিবর্তন করতে পারলো না, এবং এই প্রত্যাবর্তন তারা করবে এই কথাটা আমি দেখি আসলে এই প্রত্যাবর্তনের কথা বলে রোহিঙ্গাদেরকে একটা পার্মানেন্ট সেটেলমেন্টের অবস্থায় নিচ্ছি আমরা, এবং একই সাথে এটা বিভিন্ন ডোনার এজেন্সির কাছ থেকে পয়সা নেওয়ার পায় তারা, এবং এই পয়সা নিয়ে সে যদি এইড দিতে পারে তাহলে ওনাদেরকে রাখা যাবে। এবং একই সাথে তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তারা একই সাথে তারা বিভিন্ন ভূ রাজনৈতিক যে ক্যালকুলেশন আছে সেটা নিয়ে চিন্তিত, এবং তারা একই সাথে রোহিঙ্গাদের নিয়ে শুধু না, ওখানকার যে জনগোষ্ঠী আছে, বাঙালি জনগোষ্ঠী বা বাংলাদেশি জনগোষ্ঠী, তাদেরকে নিয়েও চিন্তিত। এখন এই চিন্তার প্রক্রিয়াটার সবচেয়ে মজার পার্টটা হলো যে তারা কোনো নতুন চিন্তা করতে পারছেন না, পুরনো চিন্তাকেই তারা আবার বলছেন, কিন্তু প্রক্রিয়া তারা শুরুই করতে পারছেন না। প্রতি বছর আমি গুনে গুনে বলতে পারবো, আমি কাজ করি যেহেতু, 2 বার করে এই রিসেটেলমেন্ট করতেছে, নাইলে আপনার ওই মায়ানমারে ফিরে যাওয়া হচ্ছে, এরকম বলে গাড়ি টাড়ি ভাড়া করে। এটা প্রতি শীতে একবার করে, আর একটা কোনো এক রোজার আগে বা রমজানের পরে বা ঈদের আগে বা ঈদের পরে। এই প্রতিবারই সকালবেলা উঠে ধরেন তারা সবাই প্রস্তুত যাওয়ার জন্য, কতজন একটা লিস্ট করে, কিন্তু সকালবেলা ওই গাড়িতে কেউই আসে না। এটা একটা ড্রিল এক্সারসাইজ, মডেল এক্সারসাইজ আমরা রাখছি, এটা 19 সাল থেকে এরকমভাবে চলছে। দ্বিতীয় বিষয়টা হলো আন্তর্জাতিক পর্যায়ে যখন তারা আরাকান আর্মির সাথে কথা বলতেছে, কি কথা হচ্ছে, কেমন কথা হচ্ছে, একটা জেনোসাইড চালাচ্ছে যারা, তারা বলতেছে আমরা মুসলমান জনগোষ্ঠীকে ফেরত নিব, রোহিঙ্গাদেরকে, কিন্তু ফেরত নিবে কি কন্ডিশনে? আমরা তো খবর পাচ্ছি আন্তর্জাতিক মাধ্যমে, এবং আমিও কাজ করেছি, ডকুমেন্টারিতে আমরা দেখিয়েছি স্পষ্ট করে যে ফোর্স লেবার করা হচ্ছে রোহিঙ্গাদেরকে দিয়ে, তাদেরকে
জোর করে যুদ্ধে নেওয়া হচ্ছে, তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে মায়ানমার সোলজারদের সাথে। যখন একসাথে কালেকটিভলি তারা যুদ্ধ করতে চাচ্ছেন না, তখন ফ্যামিলি একত্রিত করে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এবং এরকম মিনিমাম 8-10টা স্পট আছে 2022 সাল থেকে 22শে ডিসেম্বর থেকে 2023-এর জুন জুলাই পর্যন্ত। এবং এখানে কমপক্ষে 1000-এর উপরে ব্যক্তিকে মারা হয়েছে, এবং এগুলো খুবই ডকুমেন্টেড, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ডকুমেন্টেড। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র বলেন এবং আইন বলেন, তারা যেই প্রক্রিয়ায় আসলে রোহিঙ্গা ইস্যুকে, রোহিঙ্গা শরণার্থীদেরকে একটা ক্রাইসিস আকারে দেখছেন, তারা এটাকে দেখছেন না যে এই পুরো বিষয়টার একটা হিউম্যান রাইটস অ্যাপ্রোচ দরকার। এবং তারা সেটা না করে তারা এইরকম একই বস্তা মার্কা কথা, পচা কথা। আমি এই প্রসঙ্গে লেন ভাইয়ের কাছ থেকে যদি প্রসঙ্গটাকে এইভাবে নিতে চাই যে এই ঘটনা 2017 রোহিঙ্গাদের আগমন তো আরো অনেক পুরনো, আমরা সবাই জানি 3 দশকের বেশি সময় থেকে। বাট আমরা যদি বলি যে একেবারে লাস্ট যে বড় ফ্লো 17 থেকে শুরু হলো যে ধাক্কাটা, এবং তার পরবর্তীতে আপনি যেটা বললেন যে এই ব্যর্থতাগুলোকে আমরা আগের সরকারের ব্যর্থতাগুলো হিসেবে দেখে আসলাম, তাহলে মৌলিকভাবে যদি আমরা দেখি যে আমাদের সরকার পরিচালনা, ভূ রাজনীতি এবং এই যে মানবেতর জীবনযাপন করা শরণার্থীরা আমাদের এখানে রয়ে গেছে, এটার সেটেলমেন্ট করতে না পারার ব্যর্থতার জায়গাগুলোকে একটা রাজনৈতিক লিডারশিপের জায়গা থেকে যদি দেখা হয়, এই প্রসঙ্গে আমি কৌশিক ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে সংস্কার, তাহলে আমরা যদি ঘুরে ফিরে সেই একই টেমপ্লেট, সেই একই রাজনৈতিক লিডারশিপ স্টাইল এবং সেই ফ্রাস্ট্রেশন, ধরেন লিলিন ভাইয়ের মতো মানবাধিকার কর্মী যারা রয়েছেন তাদের এই একই ফ্রাস্ট্রেশন যে না কিছুই তো তাহলে ওইভাবে পরিবর্তন প্রত্যাশী নই, এই জায়গাতে আজকের সংস্কার আলোচনা এবং সংস্কার না হওয়া আর হওয়া কি পার্থক্য রাখতে পারে? আপনি একটি রাজনৈতিক দলের একজন মানে সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে বলবেন, এবং তার আগে ছোট্ট করে একটু ডেফিনেটলি আপনার রাজনৈতিক দল সম্পর্কে বা প্ল্যাটফর্ম সম্পর্কেও আমাদেরকে একটু আলোকিত করবেন। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে আপনি প্রশ্নটা লেনিন ভাইকে করতে চেয়েছিলেন নাকি? না, আমি আপনাকেই করতে চেয়েছি। আচ্ছা, তা মানে উইথ ডিউ অ্যাপ্রুভাল, মেইন বিষয়টা হচ্ছে যে আমি যে পলিটিক্যাল প্ল্যাটফর্মের সদস্য, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আমরা বলছি নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। আমরা ধারণা করছি এবং আমাদের নিজেদেরও স্বপ্ন এবং আরও অনেক মানুষের, যে মানুষ যে অ্যাকশনগুলো করছে ফর এ সোশ্যাল ডেমোক্রেসি, বা আমরা যদি বলি যে সামাজিক গণতন্ত্রের যেখানে অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক নানা বৈষম্য নানা স্তরের জনগোষ্ঠীর জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে, সেইটার একটা নেটওয়ার্ক তৈরি করব, বৃহৎ একটা নেটওয়ার্ক তৈরি করব। এবং এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে সেই রাজনৈতিক কল্পনার দিকে যাবে যেখানে হচ্ছে সেই পলিটিক্সটাই হবে যে পলিটিক্সটা এদেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল করতে পারে নাই। এর পক্ষে যদি আপনি কথা বলতে বলেন আমাকে, আমি অনেকক্ষণ কথা বলতে পারবো। ধরে নিচ্ছি যে সেটা যদি হতো তাহলে 2024-এ একটা গণ অভ্যুত্থান হইতো না, 1990 সালে একটা গণ অভ্যুত্থান হইতো না, আমাদের 2 জন রাষ্ট্রপ্রধানের অ্যাসাসিনেশন হতো না, একজনকে পালিয়ে যেতে হতো না। তার মানে হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ফান্ডামেন্টাল কিছু প্রবলেম আছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা বিভিন্ন মানুষ, সংস্থা, মানে সংগঠন, বিভিন্ন ধরনের জায়গার মানুষ, তাদের সাথে কথা বলছি এবং এই রাজনৈতিক দলটা তৈরি করার জন্য অনেক মানুষ এনপিএ সেই চেষ্টার সাথে যুক্ত আছে। তো এখন পলিটিক্যালি যদি আমি রোহিঙ্গা ইস্যুকে দেখতে চাই, যে একজন মানবাধিকার কর্মী তিনি যে তথ্যটা আমাদেরকে জানালেন, ভয়ঙ্কর তথ্য, এটা কি বাংলাদেশের মানুষ জানে? এটা কি আমাদের আমাদের সরকার থেকে শুরু করে আমাদের যে সিভিল সোসাইটি এটা নিয়ে কতটুকু সোচ্চার? রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোথায়? বা এটা পলিটিক্যাল প্রায়োরিটিতে আছে কিনা আদৌ কারো? এক্স্যাক্টলি।
একটা জিনিস হচ্ছে যে আমাদের রাষ্ট্র আসলে মানবাধিকারকে কিভাবে দেখে, যে সরকারি দলগুলাই হলো, তাহলে তো আসলে মানবাধিকারটা তো সার্বজনীন। বাংলাদেশের মানবাধিকার আমি দেখব, আমার নিজের দেশের জনগোষ্ঠীর মানবাধিকার আমি দেখব, তারপরে প্রশ্ন আসবে আমি আরেকটা দেশের মানবাধিকার সম্বন্ধে সেই একই দৃষ্টিভঙ্গি আমি পোষণ করতে পারবো কিনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে যে সংস্কার কমিশনের যে অধ্যাদেশটা ছিল সেইটাকে বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে, এরকম একটা বক্তব্য দিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে এই মানবাধিকার যে অধ্যাদেশ, বিষয়টা এরকমই যে সেখানে পাহাড়ের মানুষজন, তারপরে বিভিন্ন জাতি বৈচিত্র্যের মানুষ, বিশেষ করে এলজিবিটি কিউ, এই প্রসঙ্গগুলো আছে, এগুলো দেখতে হবে, সেই জন্য সেটাকে বাতিল করা হয়েছে। এখন নতুন একটা মানবাধিকারের যে সংস্কারের যে আইডিয়া, সেইটা সম্বন্ধে আমাদের রাষ্ট্র কি ভাবছে। তো যেহেতু আমাদের রাষ্ট্র আমাদের দেশের মানুষের, সব মানুষের জন্য মানবাধিকার নিশ্চিত করতে পারে না, সামাজিক সুবিচার নিশ্চিত করতে পারে না, মানবিক যে সাম্য এবং যেটা আমাদের স্বাধীনতার অন্যতম স্তম্ভ ছিল, সেই জায়গা থেকে আমি খুব আশাবাদী না যে আমাদের রাজনৈতিক দলগুলো রোহিঙ্গাদের, বিশেষ করে রোহিঙ্গারা যারা এখানে যাচ্ছে, আমরা শুনছি যে রোহিঙ্গা ছাড়াও অনেক মানুষকে সেখান থেকে ধরে নিচ্ছে। হ্যাঁ, বাট আমি রোহিঙ্গা প্রসঙ্গে না করে আমি যদি সার্বজনীন যে জায়গাটাতে আপনি রয়েছেন সেই জায়গার কথা বলি, তাহলে আমাদের মনস্তাত্ত্বিক জগতের সংস্কার আমরা এখনো সাধন করতে পারিনি। আর এই কারণেই বোধ করি এই যে মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন, যেটাকে করা হয়েছে, নালিফাই করা হয়েছে বা হোল্ড করা হয়েছে, বা পরে দেখা বা খতিয়ে দেখতে হবে, বা বোঝা যাচ্ছে যে এটা এখন দে আর নট প্রায়োরিটি, এবং অ্যাট দ্য সেম টাইম ওভারঅল যে সংস্কার প্রস্তাবনা রয়েছে, আমি সেই জায়গাটাতেই যদি জানতে চাই যে তাহলে কি আপনি আপনার কথা কি থেকে কি আমরা এইটা বুঝতে পারি যে তার মানে আমরা আসলে কোনো মৌলিক পরিবর্তন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় বা আমাদের মনস্তাত্ত্বিক রাজনৈতিক জগতে আমরা দেখতে চাই না? দেখতে চাই না আমি বলবো না, মানুষ তো দেখতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো তার স্বার্থের জায়গা থেকে দেখতে চায় কিনা, কতিপয় গুটি কয়েক মানুষের স্বার্থ দেখতে চায় কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। আমাদের কাছে এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে সমস্ত রাজনৈতিক দল গুটি কয়েক মানুষের, পুরুষতান্ত্রিক এবং সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠীর এরকম বেশ কিছু যারা হচ্ছে ভিন্ন মতকে করতে পারে না, সেই তাদের পারপাস সলভ করে। এবং আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর গত নির্বাচনে, এই নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে 5% নারী থাকবে হচ্ছে তাদের ক্যান্ডিডেটের মধ্যে। আপনি যদি হিসাবটা আপনি যদি দেখেন, খুবই ভয়ঙ্কর যে একটা রাজনৈতিক দলের একজনও ছিল না। একটা রাজনৈতিক দল, আমি বলতেছি যে প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক দলের তাদের হচ্ছে 1-2 জন ছিল, মানে নির্বাচিত এমপির পরিমাণ 7 বোধ হয়, মানে ক্যান্ডিডেটের নারী। সো এইরকম একটা জায়গা থেকে আসলে আপনি বলবেন কাকে সমাধান করতে? কোনো সংস্থাকে, কোনো সিভিল সোসাইটিকে, কোনো বাইরের শক্তিকে? আমাদের দেশের সমস্যার সমাধান করার জন্য রাজনীতি, সেই রাজনীতি আমরা প্রমাণিতভাবে দেখছি যে সমাধান করছে না, তাহলে আসলে কে সমাধান করবে? নিশ্চয়ই এই সময়ের সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে সেই রাজনীতিটা তৈরি হওয়ার, এবং সেই রাজনীতিটা জনমানুষের সাথে, তাদের সাথে কথা বলেই তৈরি করতে হবে, কারণ এটা ডিমান্ড আছে। আমি যদি সেই প্রসঙ্গে বলি যে কথা বলে তৈরি করতে হবে, তাহলে হা না ভোট, গণভোট হয়েছে, এবং আমরা দেখেছি যে সিরিজ অফ কনভারসেশন করার চেষ্টা করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন ড্রাফটিং নিয়ে কাজ করেছে। আমরা দেখেছি যে 90 দিনের মধ্যে শ্বেতপত্র সাবমিট করা হয়েছে, একটা পুরো সিভিল সোসাইটির একটা বড় টিম তারা জমা দিয়েছে 369 পাতার সেই প্রতিবেদন। তো এগুলো আসলে লেলিন ভাইয়ের কাছে যাবো এই প্রশ্ন, যে এগুলো আসলে তাহলে কোথায়, এগুলোর আসলে ভবিষ্যৎ কি, আর কেন, মানে রাজনৈতিক কোন জায়গাটার কারণে আসলে এইটা করা অসম্ভব এখন? আচ্ছা, আপনাদের আগেকার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণভাবে একটু দ্বিমত পোষণ করব কয়েকটা বিষয়ে, তারপরেও আপনার প্রশ্নে যদি প্রথমে উত্তর দেই। প্রথম ঘটনা হলো যে আপনি একটা স্বাভাবিক জরুরি অবস্থার মধ্যে ছিলেন। 2007 সাল থেকে 9 সালের যে পাওয়ার ট্রান্সফরমেশন হয়েছে, আমরা নির্বাচন কমিশনের সংস্কার কমিশন যেটা আমরা দেখেছিলাম, ওটাকে কেন্দ্র করে যে কমিশন তৈরি করা হয়েছিল, সেখানে দেখা গেছে 2009 সালের ইলেকশনও রিগিং হয়েছে, 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে,
এবং একই সাথে 24-এরটাও হয়েছে। তো এখন সেই জায়গার পরে আপনি যেই ধরেন কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা ছিল, এটা এক ধরনের যে 2007 আর 2008-এ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটাতে ডিক্লেয়ার্ড জরুরি অবস্থা ছিল, ঘোষিত জরুরি অবস্থা, যেটা সংবিধানের আলোকে ঘোষণা করা হয়েছে। তার পরবর্তীতে যেহেতু নির্বাচনগুলো সম্পূর্ণভাবে রিগড, রাজনীতি বলে কোনো কিছুই ছিল না বেসিক্যালি 14 সালের পর থেকে, না বিএনপি, এনসিপি, না জামাত। তো এই পুরো সময়টা একটা স্বাভাবিক জরুরি অবস্থার মধ্যে আমরা ছিলাম। এই স্বাভাবিক জরুরি অবস্থাটাকে আমরা একটা নাম দিয়েছি কর্তৃত্ববাদী সরকার, কারো কাছে ফ্যাসিজম, 17 বছরের ফ্যাসিজম। আমি যদি বলি 18 বছর হলো ফ্যাসিজমের, সে বালেক হলো, সে এখন যুবক আছে এবং সে প্রাপ্তবয়স্ক হয়েছে। নারী হলে বিয়ে দিতে পারতেন বাংলাদেশের আইন অনুযায়ী, এবং এটা এখন মার্চ করবে আসলে ডিফারেন্ট ফর্মস অফ ফ্যাসিজমের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সমাজে তৈরি হয়েছে সেটার উপরে। এই ফ্যাসিজমের বোঝাটা কোনো অর্থে মানে এই বোঝাটা জরুরি। এটাতে যেমন করে আমরা একটা নেগেটিভ, নেগেট, গালাগালি আকারে নিয়ে ফেলছি, এই ব্যাপারটা আমরা বুঝতেছি না যে এই যে রোমান্টিসিজম, পুরনোকে ফিরে পাওয়া, ছোটবেলায় যেমন বাবা মা আপনাকে নিয়ে টিলেস্পেস খেলতো, বাবা মা আপনাকে নিয়ে টিভিতে দেখতো অনুষ্ঠান, এবং ছোট ছোট স্বামী স্ত্রী মিলে পুরনো দিনের কথা চিন্তা করতো বা করে, এবং আগামীতে সে কেমন করে তার সন্তানকে বাইরে পড়াবে, বাংলাদেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানে পড়াবে, ভালো জায়গায় ভালো খাবারটা খাওয়াবে, ভালো পরিবেশটা দিবে, এই প্রত্যেকটা বিষয় যেটা পুরাণকে ফ্যান্টাসি আমি করছি, এই পুরোটাই বেসিক্যালি ফ্যাসিজমের ইনগ্রিডিয়েন্টস রয়েছে। এখন এটা আমাদের বোঝা দরকার। দ্বিতীয় বিষয়টা হলো যে এটা কি আসলে এরকম অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে 380 পৃষ্ঠা, 90 পৃষ্ঠা, 80 পৃষ্ঠার কমিশন দিয়ে হবে? হবে না। বাংলাদেশে যে ঐক্যমত, যেটা কৌশিক ভাই বলছেন, সবগুলো রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে, সেখানে কোনো নারী সদস্য ছিল না। আমার জানা মতে আমার একজন ভুক্তভোগী, যাকে আমি তার পারিবারিক কাজে সাহায্য করেছিলাম, তিনি মাঝে মাঝে যাইতেন। নারী একজন। ওকে। এই দোয়েল চত্বর, জাতীয় দোয়েল পাখি, আপনার জাতীয় কাঁঠাল দিয়ে আপনি বার্গার খাওয়াও শিখাইছেন, জাতীয় ফুল শাপলা দিয়ে রাজনৈতিক দল করেছেন, কিন্তু জাতীয় সংসদ ছিল না। তা আপনি যে জাতীয় সংসদ না থাকা আর দোয়েল ভবনে বসে সমাধান করার তফাৎ তো হবেই। দ্বিতীয় বিষয়টা যদি চিন্তা করেন, যেই বিষয়ে তারা ঐক্যমত হয়েছে, তারা আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে ঐক্যমত হয়েছেন। তার মানে সম্ভাবনা আছে আপনি, টনি, কৌশিক, আপনারা আবার কোনো একদিন প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ সুবিধা আপনার আছে, আমারও আছে, যদি আপনারা আমার নেন বন্ধু হিসেবে। এত বড় গণ অভ্যুত্থান হইল, আপনার আমার বন্ধু চেঞ্জ হইল না। আপনার আমার কোনো বিস্তৃতি রাজনীতি, যেটা আমি এখন করছি, এই বিস্তৃতির রাজনীতির ভিতরে আপনি এক্সট্রাজুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কোনো কিছু করলেন না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়ে কিছু করলেন না, বরং র্যাব 3 এবং র্যাব 1 প্রধান উপদেষ্টাকে কি করেছে? নিরাপত্তা দিয়েছে। বাংলাদেশে সিকিউরিটি সেক্টর, যেটাকে আমরা মিলিটারি সেক্টর বলি, নাম নিয়ে একটু ফ্যাশন করে সিকিউরিটি সেক্টর বলতে হয়, সেই সিকিউরিটি সেক্টরের আপনি কোনো রিফর্ম করলেন না, কোনো কমিশন করলেন না। গুম কমিশন করলেন, গুম কমিশনের একজন সদস্য, রোহিঙ্গারা যে গুম হয়েছে তাদের নিয়ে কোনো কথা বলেন নাই। আপনি পুলিশ কমিশন করেছেন, পুলিশ কমিশনের এত বড় পাতার পর পাতা লিখছেন, কিছুই প্রকাশ পায় না। পুলিশের নিজেদের সদস্যরা এটা এগ্রি করে না, নাগরিক সমাজেরও কেউ এগ্রি করে না। নারী কমিশনের একই অবস্থা, ইমপ্র্যাকটিক্যাল জিনিসপত্র লিখে রাখছেন। এবার আসেন যে এগুলো নিয়ে সংসদে কি আলোচনা হয়েছে? এই যে নতুন সংসদ, গত 50 দিনের সংসদে কি আমরা পেয়েছি কিনা নির্বাচিত সদস্যরা যে আলোচনা করলেন, সেখানে এক পক্ষ বললেন এই যে মানবাধিকার আইন, গুম সংক্রান্ত, জোরপূর্বক গুম বিরোধী আইন, এগুলো সব কিছুকে পাশ করলো না। আসল প্রশ্ন তো এটা ছিল না। প্রশ্ন হলো যেই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে জাতীয় সংসদের দ্বারা 14 জনের, সেটার ফরমেশনটা আপনি দেখেন, 10 জনই আপনার সরকার দল থেকে। তো ওই কমিশনের যে কাগজ আসবে সেটা তো এই অবস্থায় হওয়ার কথা। দ্বিতীয় বিষয়টা হলো দুপক্ষের
এটা বিরোধী পক্ষ এবং সরকারি পক্ষ কেউই স্পষ্ট করে বলল না যে আন্তর্জাতিক আইনের যে বরখেলাপটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে কমিশনগুলো আইন বানাতে যেয়ে করে ফেলেছে, একটা মানবাধিকার কমিশন বানাতে যেয়ে ওনাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যেই ক্ষমতা বিচারিক ক্ষমতা, তার মানে আপনার আদালত অ্যাবসলিউট হচ্ছে। রাইট। আবার একই সাথে এমন একটা ক্ষমতার ভিতরে আপনি তাকে রাখতে চান, সে না বিচারিক না কমিশনের ক্ষমতা, এই দুই পক্ষের ভাজে। তাহলে তো এখানে একটা ভারসাম্য রাখা দরকার ছিল। প্যারিস প্রিন্সিপাল যেটা আছে ইউএনের, সেটাকে রেসপেক্ট করা দরকার ছিল। সেগুলো নিয়ে তো কোনো কথা আমি শুনি নাই আপনার নাহিদ ইসলামের কাছ থেকে, না শুনি নাই স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের আইনমন্ত্রী যিনি ছিলেন, তারা এখন মাননীয়, আগে সম্মানিত ছিলেন, এটা মনে রাখা উচিত। 3 নম্বর বিষয়ে আসেন এবার। এই যে আজকে কিন্তু একটা রিট পিটিশন হয়েছে, রিট পিটিশনের ভিতরে খুব লিগ্যালিটি চ্যালেঞ্জ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। এবারের ডায়নামিক্সটা খুব মজার। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রিট পিটিশন হবে এটা আমি জানতাম, এবং এটা অবৈধ হিসেবেও ঘোষণা করা হবে, আজকে হোক, 17 বছর পরে হোক, 12 বছর পরে হোক। এই মামলার মধ্য দিয়ে আবার এবিএম খায়রুল হক তৈরি হবে, আবার জনাব সিনহা তৈরি হবে, এই সিম্পল এই একটা মামলা থেকে। এবং এবারের মজাটা হলো আন্তর্জাতিক একটা চুক্তি করেছে, সেই চুক্তিকে চ্যালেঞ্জ করে লিগ্যালিটি নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের রুমিন ফারহানার বিরুদ্ধে আপনি অনেক কথা বলতে পারেন, নারী যেহেতু উনি সাংসদ, কিন্তু তিনি তো বলেছেন এটা সংসদে তোলা হোক, কেননা বাংলাদেশের যে কোনো আন্তর্জাতিক চুক্তি সংসদে তোলার কথা। এখন আপনি যে মিউজিয়াম বানিয়েছেন, জাদুঘর বানিয়েছেন, জাদুঘর হওয়ার কথা আয়নাঘর, সেটা আপনি করতে পারেন নাই। আচ্ছা বুঝলাম করতে পারেন নাই, আমাদের সন্তানরা কি প্রস্তুত যে এই সমরাস্ত্র প্রস্তুতি নিয়ে দেখবে আর ছোটোবেলায় টিলেস প্লেস খেলবে, লুকোচুরি খেলার মধ্য দিয়ে যে নিরাপত্তার আকাঙ্ক্ষা, নিরাপত্তা দেওয়ার আকাঙ্ক্ষা এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখার যে আমাদের পিতামাতাদের আকাঙ্ক্ষা, এরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আপনি থাকবেন? না আপনি এই মিলিটারি জাদুঘরগুলোকে আসলে একটা শিক্ষণীয় জায়গায় নেবেন? আপনি দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 71 সালের পরে এই যে মিনাল হক বলেন, সম্মানিত, তারা যত ভাস্কর্য হয়েছে, কি ভাস্কর্য বানাইছে, দেখা গেছে শেখ মুজিবের মাথা থেকে তার আঙ্গুলটা বড়। হোয়াট ইজ দিস? আছে এরকম ভাস্কর্য? মানে এটা তো মানে আপনার অ্যাস্থেটিক্সের দিক থেকে এটা ডিসপ্রপোর্শনেট। 1 2 নাম্বার হলো আপনি এমন কোনো মুক্তিযুদ্ধে ভাস্কর্য তৈরি করতে পারেন না যেটাতে অস্ত্র নাই। তাহলে আমরা সারা জীবন স্কুলের বইতে শিখলাম যে মানে কলম বড় অস্ত্র থেকে, তারপরে আপনার বুঝলাম যে দেখেন এরাদেরকে সবাইকে শহীদ বলতেছে। আরে ভাই, এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন। ইন রেসপন্স আপনি কি করলেন? উই আর লুকিং ফর শত্রুজের মতনই করাই আপনি বানাইলেন হইল যে ডেভিলস খুঁজতেছেন আপনি। রাইট রাইট। হ্যাঁ, এখন ডেভিল তো ভাই একটা মেসিয়ানিক শব্দ, একটা কোরআনিক শব্দ, এক্স্যাক্টলি বাইবেলে আছে। এখন আপনি শহীদও বেসিক্যালি কোরআনিক ব্যাপার, হাদিসে আছে। তো এই যে আপনি একটা আধ্যাত্মিক জায়গায় পৌঁছায় গেলেন, প্র্যাকটিক্যালি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার না করে গুম করা সংক্রান্ত বিষয়ে 1800 মামলা, সেগুলোর কোনো ইয়ত্তা নাই। আগামীকালকে 5ই মে হেফাজতের লোকজন তো মারা গেছেন। আপনি হেফাজতকে ডিল করতেছেন, জামাতকে ডিল করতেছেন শুধু 1টা 2টা 3টা শব্দ দিয়ে, উগ্রপন্থী, রাজাকার আর আলবদর। এইভাবে আপনি ডিল করতে পারবেন? মুক্তিযুদ্ধের ন্যারেটিভে আপনার ভাসানির আলাপ, ভোলা সাইক্লোনের আলাপ আছে? আপনার এখানে যে আলাপটা আপনি করেন মুক্তিযুদ্ধকে নিয়ে, সেই আলাপকে আদৌ আমাদের জেনারেশনের মানুষদেরকে অ্যাপিল করে? এখন যদি অ্যাপিল না করে, এবং বিস্তৃতি রাজনীতি তো দেখলাম শেখ মুজিবই একমাত্র উনি ছিলেন, এবং এই যে পুরো জিনিসগুলোর ভিতরে কুক্ষিগত মুক্তিযুদ্ধকে যেমন করে আমরা করেছি বিস্তৃতি রাজনীতি দিয়ে, এইটাই তো একটা বিপদ। এবং এই 24কেও একটা পক্ষ চাচ্ছে বিস্তৃতি রাজনীতির ভিতরে ঢুকাই দিতে। তারা দুর্নীতি করে, তারা অসৎ, তারা খারাপ, সবকিছু বলে এখন মেইন আলাপটা হচ্ছে তাইলে আগের দিনে ভালো কাটাইতাম। এই যে আগের দিনে ভালো কাটাইতাম, হাসিনা আগে ভালো ছিলাম। তো এখন আমরা এই প্রসঙ্গে লীল ভাই, আমরা যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি অনেক বড় একটা ন্যারেটিভ ডিসক্রাইব করেছেন। আমি জানি যে আমরা যদি আরো সময় পেতাম তাহলে আমরা হয়তো এটার ভেতরে
ঢুকতে পারতাম কয়েকটা বিষয় নিয়ে ডেফিনেটলি, কিন্তু যেহেতু আমাদের হাতে আজকে সময় নেই, আমি শুধু শেষ করতে চাই। তো শেষ করার জন্য আমি সর্বপ্রথমে কৌশিক ভাই আপনাকে বলবো যে এই যে নতুন রাজনৈতিক চেতনার জায়গা থেকে আর এই যে প্রেক্ষাপট নয়ন ভাই বললেন, মুক্তিযুদ্ধ, ন্যারেটিভ, সংস্কার এবং প্রত্যেকটা বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা, আপনি যদি জাস্ট মানে 1 মিনিটেরও অল্প সময় বলেন যে আসলে প্রত্যাশা কি। এখনো তো মাত্র 50 কর্মদিবস গেছে, এই বাঙালি দীর্ঘ সময় অপেক্ষা করেছে অনেক ভালো কিছুর জন্য, অনেক ভালো কিছু হয়েছেও আমাদের রাষ্ট্রে, কিন্তু আমরা ধরলাম যে একটা মানে দল নতুন সরকার গঠন করেছে। একদম শেষ আপনার স্টেটমেন্ট। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে সংস্কার তো এই মুহূর্তে সবচেয়ে হট টপিক, এবং সংস্কারের পক্ষে অসংখ্য দল, রাজনীতি, সিভিল সোসাইটি সবাই কাজ করছে। আমরা যে সংস্কারের কথাটা বলছি এটা কিন্তু শুরু হয়নি 24 আগস্টের পর থেকে। সংস্কারের জন্য দীর্ঘ একটা যাত্রা আছে, অনেকগুলো রাজনৈতিক দল, সংগঠন, তারা বিশেষ করে আমি যদি বলি রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারপরে গণসংহতি, তারা কিন্তু সংস্কার নিয়ে সেই 2012, 13, 14 সাল থেকেই দীর্ঘদিন যাবৎ কাজ করছে। এই আন্দোলনের পরে এটা একটা মোমেন্টাম পেয়েছে। এখন আমরা সংস্কার নিয়ে কথা বলছি, এই সংস্কার কিন্তু চলমান থাকতে হবে। চাওয়ার শেষ বাক্য। আমার কথা হচ্ছে যে এই বিষয়টাকে অবশ্যই রাজনীতিতে প্রাধান্য দিতে হবে। রাজনৈতিক যে গেম প্ল্যান এর উপরে উঠে এটাকে প্রাধান্য দিতে হবে। থ্যাংক ইউ লেন ভাই, আপনার লাস্ট স্টেটমেন্ট এক আমার বাক্যে। চাওয়া খুবই সিম্পল। রোহিঙ্গা নিয়ে সাংবাদিকতা করে আমার বন্ধু মিরাজ, রিপন কোনো সময় গোয়েন্দাদের দ্বারা আক্রান্ত হবেন না। আমার বান্ধবী বা বন্ধু পাহাড়ে যে কাজ করে নিয়েন, তাকে গোয়েন্দাদের কথা অনুযায়ী জেলা প্রশাসক চিঠি লিখবেন না। আমার বন্ধু চলচ্চিত্রকর্মী, তারা তাদের আর্থিক বিনিময়ে তার শিল্প সাহিত্যের স্বাধীনতা পালন করবে, তাকে কোনো সরকারি কর্মকর্তা মারবেন না এবং দুর্নীতি করতে বাধ্য করবেন না। আমার চাওয়া আরেকটা সর্বশেষ, যে আপনি যেই মেঝেতে পড়ে যাওয়া লুটিয়ে পড়া মানুষ, তাদের ক্ষেত্রে আপনার রেসপন্স কি? উর্দু ভাষায় শির করে মজা করবেন, কিন্তু উর্দু ভাষী জনগোষ্ঠীকে দেখবেন না, উর্দু ভাষাভাষী জনগোষ্ঠীকে, তা হবে না। সবার জন্য বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা নিয়ে দর্শক আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে। আমি বিশ্বাস রাখি যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এবং যারা পরবর্তীতে অনলাইনে দেখবেন, ডেফিনেটলি আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাক প্রত্যাশা করব, এবং আমাদের এই আলোচনা চলবে নিয়মিত। আমাদের এই সময়ের সঙ্গেই থাকবেন। সবাইকে শুভরাত্রি।